বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পানীয় জলের সমস্যায় দেখা দিয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতালের থাকা বেশিরভাগ জলের মেশিন বিকল হয়ে রয়েছে, যার ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে। গরমের সময় জলকষ্ট আরও বড় আকার ধারণ করেছে। যদিও জলের মেশিন খারাপের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। চলতি মাসের প্রথমেই বিকল মেশিন সারাই করা হবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালের পাশেই রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। 10তলা ভবনে গড়ে 250 থেকে 300 রোগী ভর্তি থাকে। 10তলা ভবনে শতাধিক রোগী ভর্তি থাকার পাশাপাশি শতাধিক স্বাস্থ্যকর্মীও সেখানে কাজ করে। তাই পানীয় জলের বিষয়টি ভবন তৈরি করার সময় গুরুত্ব সহকারে দেখা হয়েছে। প্রত্যেকটি ফ্লোরে পানীয় জলের মেশিন ও ট্যাপ রয়েছে। অভিযোগ, সুপার স্পেশালিটি হাসপাতালে মোট 22টি বিশুদ্ধ পানীয় জলের মেশিন রয়েছে, যার মধ্যে বেশিরভাগ জলের মেশিন খারাপ হয়ে রয়েছে। এছাড়াও একটি জলের মেশিন ভাঙা অবস্থায় রয়েছে। এদিকে সবে গরম পড়েছে, যার কারণে সাধারণ মানুষের মধ্যে পানীয় জলের চাহিদা বেড়েছে। এদিকে সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী এবং তাদের আত্মীয় পরিজনেরা পাচ্ছেন না পানীয় জল। বেশিরভাগ রোগীকে বাইরে থেকে জল কিনে দিচ্ছেন পরিবারের লোকেরা। এছাড়াও সুপার স্পেশালিটি হাসপাতালের প্রবেশের প্রথমেই একটি জলের ট্যাপ ছিল, বর্তমানে সেটিও ভাঙা এবং দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে, যার ফলে পানীয় জলের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবার পরিজনদের। জল সমস্যা দ্রুত মেটানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন সাধারণ মানুষ। হাসপাতালে একটা জলের সমস্যা হয়েছে, কি সমস্যা, কি চাইছেন আপনারা? আমরা তো জলের সমস্যা মেটাতে চাচ্ছি, যে অসুবিধা হচ্ছে পেশেন্টের, এমনি সাধারণ পাবলিকের সবারই দরকার জলের। জল আমাদের ওই কিনে খেতে হয়, এক লিটার জল 20 টাকা করে নিচ্ছে। পেশেন্টেরও অসুবিধা, সাধারণ পাবলিকেরও অসুবিধা। জল পাওয়া যাচ্ছে না। জল পাওয়া যাচ্ছে না। এই গরমের সময় তো জলই বেশি লাগে। হ্যাঁ, জল প্রচণ্ড পরিমাণেরই জল লাগবে সাধারণ পাবলিকের। জলের পিছনেও তো অনেকটা খরচা হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ, হচ্ছে। হাসপাতালে যে মেশিনগুলো আছে সেগুলো কি চালু আছে? সেটা বলতে পারবো না, কিন্তু আমি পেশেন্ট ভর্তি আছে আমার। পেশেন্টের কালকে জলের জন্য আমি নিচে থেকে এসে একটা বোতল নিয়ে গেলাম। মানে এমনি জল কোথাও পাননি উপরে? না, পাইনি। এখন কি চাইছেন আপনারা, যে জল পরিষেবাটা চালু করা হোক? হ্যাঁ, জলের পরিষেবাটা চালু করা হোক, সাধারণ জনসাধারণের কাছে সুবিধা জানা হয়। আপনার নাম কি? নিখিল রাও। আপনার কে রয়েছে? আমার ছেলে আছে। ভেতরে যে পানীয় জল সেটা কি পাচ্ছেন ভেতরে? না, বাইরে থেকে নিয়ে যাই। ভেতরে কি ট্যাপ কি খারাপ হয়ে রয়েছে? আমি দেখিনি, কিন্তু বাইরে থেকে নিয়ে যাই। আমি দেখিনি, বাইরে থেকে নিয়ে আসি, বাইরে থেকে কিনে নিয়ে যাই। এই গরমের সময় যদি জল একটা বড় দরকার, প্রয়োজনীয় জিনিস। হলে ভালো ছিল। হাসপাতালের জায়গায় যদি অনেক মেশিনও ছিল, সেগুলো নাকি বিকল হয়ে রয়েছে। মানে কি দাবি জানাবেন আপনার প্রশাসনের কাছে? হলে ভালো হয় আর কি, ঠিকঠাক হলে ভালো হয় আর কি, সবার জন্য ঠিক হয়। মানে এই গরমে তো জলটা প্রয়োজন। ঠিক আছে, সবাই আসে আর কি, বড় ছোট লোক সবাই আসে। যাই হোক, হলে সবার ভালো হবে আর কি, এটাই। অমিত সিং। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে একটা জল সমস্যা দেখা যাচ্ছে, পানীয় জলের। রোগীদেরকে বাইরে থেকে জল কিনে যেতে হচ্ছে। কি বর্তমান অবস্থা রয়েছে? কবে মেশিনগুলো ঠিক হবে? মেশিন তো ঠিকই আছে, তবে জলের কোয়ালিটি নিয়ে আমরা যেটা দেখেছি মনে হচ্ছে যেন একটু খারাপ। আমরা পিএইচইকে খবর দিয়েছিলাম এবং WCL-কে জানিয়েছিলাম। পিএইচই চেক করে দেখেছে জল গুণগত মান ঠিক আছে, কিন্তু খেতে গিয়ে আমাদেরও দেখেছি যে টেস্টটা সেরকম একটা ভালো না। যাই হোক, আমরা WCL-কে চিঠি করেছি। চিঠি করার পরে আমরা চাইছি যে পুরো সব অ্যাকোয়াগার্ডগুলোকে আমরা চেঞ্জ করে দিতে, এবং সেটা আমাদের ওয়ার্ক অর্ডারও পেয়ে গেছে। ওরা এপ্রিলেই চেঞ্জ করে দিচ্ছে। আর দোতলায় একটা কোনো কারণে একটা ভেঙে গেছে, ওটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। আর একদম হাসপাতালের গেটে ঢোকার আগে বাদে গিয়ে পুরসভার তরফ থেকে একটা ঘর করা হচ্ছে, যেখানে পানীয় জল পাওয়া যাবে। মেশিন এসে রেখেছে, কিন্তু এখনো কানেকশন দেওয়া হয়নি। এটা আমরা চেয়ারম্যানকে জানানো হয়েছে, দেখা যাক উনি কত সত্তর এটাই করেন। কারণ আমাদের চেয়ারম্যানের উপরে তো আমাদের এই ক্যান্টিনটাও উনি তাড়াতাড়ি চালু করবেন বলেছিলেন, এখন পর্যন্ত হয়নি। সেটা আশা করছি উনি তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। রোগী ছাড়াই বালুরঘাট শহরের রাস্তায় বেপরোয়া ও দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স। বেপরোয়াভাবে টোটোতে ধাক্কা মেরে এক দোকানের সামনে রাখা জিনিস ভেঙে পালিয়ে গেল অ্যাম্বুলেন্স। এমনকি আরো একটি বাইকে ধাক্কা মারে ওই অ্যাম্বুলেন্স। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পথচারীরা, তবে টোটোতে থাকা 3 জন অল্প বিস্তর আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের মিলন সংঘ এলাকায়।
ওই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। ঈদের বিকেলে রাস্তায় ভিড় ছিল সাধারণ বাসিন্দাদের। ঈদ উপলক্ষে টোটো করে ঘুরতে বেরিয়েছিল 3 জন। তারা অল্প বিস্তর আহত হয়েছে। ভিড়ের মধ্যে এমন বেপরোয়া গতি নিয়ে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা। অন্যদিকে পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। দাদা এখানে কি হয়েছে? এখানে মিনিট 10 আগে একটা রাজকৃষ্ণ প্রচন্ড স্পিডে একটা অ্যাম্বুলেন্স, বুলোরোর মধ্যে অ্যাম্বুলেন্স করা ছিল, ও যাচ্ছিল খুব জোরে এবং এতটাই ওভার স্পিডে যে ওর কন্ট্রোল না, সামনে কিছুক্ষণ ও কন্ট্রোল না করতে পারে। ভদ্রলোক ওনার ওয়াইফকে নিয়ে দাঁড়িয়েছিল, তার সামনে কোনোভাবে তার বাইকে ধাক্কা মেরে উনি প্রাণে বেঁচে যায়। তাছাড়াও ঈদের জন্য প্রচুর বাইরে থেকে সবাই এসছে বালুঘাটে ঘুরতে টুরতে। ওরকম একজন টোটো করে আমাদের ঈদ উপলক্ষে কিছু এসেছিল আমার ভাই বোন, তাদের টোটোই এত জোরে ধাক্কা মারে এবং তারা আতঙ্কিত হয়ে যায়, প্রাণে বেঁচে গেছে। এটাই একটা বিশাল ব্যাপার, একটা ঈদের দিনে বড় দুর্ঘটনা হয়েছে। অ্যাম্বুলেন্সে কি কোনো রোগী ছিল? হ্যাঁ, অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না, কোনো রুগী ছিল না, ওর কোনো ইয়ে ছিল না, তাহলে তো সবাই ওকে সাইড দিয়ে দিত। মানে অযথা এত জোরে চালিয়ে যাওয়া এইভাবে জনবহুল এলাকায় বোঝা গেল না, ও তো কিভাবে কন্ট্রোল করে হতে পারে। অবশ্যই প্রশাসনের এইভাবে জনবহুল রাস্তায় প্রশাসনের অবশ্যই যান নিয়ন্ত্রণের উপরে নজর রাখা উচিত। বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। বাইরে থেকে ভাই বোনরা অনেক ঘুরতে এসছে আজকে ঈদের দিন, এবং এখানে অনেক লোকজন আছে, পাড়ার লোকজন গরমের জন্য এখন বের হয়েছে রাস্তায়। তো অবশ্যই আমি অনুরোধ করবো যেখানে যে প্রশাসন আছে বা ট্রাফিক ওসি বা যাদের আছে তাদের নজর দেওয়া উচিত। এখনই একটা বিশাল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। আপনার নাম? আপনার নাম? আমার নাম সত্যজিৎ চৌধুরী, মিলন সংঘ ক্লাব মেম্বার। রাস্তার ধারে সরকারি জলের লাইনে পাইপের মুখে লাগানো নেই ট্যাপ কল, তাই এলাকার মানুষের ব্যবহারের সময়টুকু বাদে বাকি সময়টাতে মাটিতে পড়েই নষ্ট হচ্ছে বিশুদ্ধ পানীয় জল। গঙ্গারাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঠিক এমনটাই দৃশ্য। প্রশাসনের দাবি, বারবার মেরামত হলেও কেউ বা কারা জলের ট্যাপ কল খুলে দিচ্ছেন, যার ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে পানীয় জল। এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন। তাদের দাবি, পানীয় জল অপচয় বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, জলই জীবন। জলের জন্য কলের সামনে লম্বা লাইন। কোথাও জল সংকটে ভুগছেন এলাকার মানুষ। নিজেদের টাকা খরচ করে জল কিনে খেতে হচ্ছে তাদের, অথচ এই জলই আবার নষ্ট হচ্ছে বিভিন্ন এলাকায়। ট্যাপ কল থেকে অনবরত পড়ে যাচ্ছে পানীয় জল। প্রশাসন থেকে সাধারণ মানুষ কারো কোনো ভ্রুক্ষেপ নেই। গঙ্গারামপুর শহরের জল সংকট দূর করতে বিভিন্ন ওয়ার্ডে বসানো হয়েছে ট্যাপ কল, তবে বেশিরভাগ কলে নেই ট্যাপ, যার ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে পানীয় জল। জানিয়ে সরব হয়েছে এলাকার মানুষজন। যদিও গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস জানান, বারবার মেরামত হলেও কেউ বা কারা জলের ট্যাপ কল খুলে দিচ্ছেন, যার ফলে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে পানীয় জল। জল তো পড়ে যায় মাঝখানে, মানে পড়ে যায়, অনেকক্ষণ নষ্ট হয়। একটু কল দিলে ভালো হতো। এদিকে জল ভরে যাচ্ছে, জল যাওয়ার অসুবিধা হয়ে যাচ্ছে। এরকম কতগুলো টিউবওয়েল আছে? এই তো এখানে আছে, সামনে আরও আছে। একই অবস্থা? না না, ওখানে লোক প্রচুর হয়, এখানে মানে কমই হয়। তো এখানে মানে কল সিস্টেম করে দিলে একটু জলটা নষ্ট হবে না। যখন যার দরকার হবে তখন সেইভাবে নিবে, আর এরকম এইভাবে থাকলে পড়ে যায় জল। ঠিক, আপনার নামটা কি? দেবিয়া মাহালি। দেবিয়া মাহালি। গঙ্গারামপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে টাইমি কলেজের জল আসে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ টাইমি কলের সেগুলোতে বিগ কক নেই, তাতে কিন্তু একটা জলের অপচয় হচ্ছে। হ্যাঁ, এটা একটা সমস্যার প্রধান কারণ হচ্ছে, সব থেকে বলতে অসুবিধা নেই যে আমাদের গঙ্গারামপুরের কিছু মানুষ সচেতন হওয়া প্রয়োজন আছে। এই কারণেই যে আমরা প্রতিনিয়ত আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে যেখানে যেখানে বিগ কক নেই, এখানে ওয়াটারগুলো, পানীয় ড্রিঙ্কিং ওয়াটার ওয়েস্টেজ হচ্ছে। সেক্ষেত্রে আমরা ইতিপূর্বে বহুবার সেই বিপকগুলো লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী পর্যায়ে সেই বিপকগুলো কে বা কাহারা সেগুলো ভেঙে দিচ্ছে অথবা খুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা এটা ট্রেস আউট করতে পারছি না কারা করছে। যেখানে যেখানে এই ধরনের আবার সমস্যা হচ্ছে সেখানে আমরা আবার দেখছি ব্যাপারটা কি করা যায়। কেমন বেরোচ্ছে? আর না, জল এমনি ঠিকই বাড়াচ্ছে, কিন্তু মাঝে মধ্যে যে গ্লিসিনের গন্ধটা বাড়ায়। ট্যাপ কলে কি কল লাগানো আছে? জলের যে অপচয় হচ্ছে যে ব্যাপারটা, এইরকমই তো আমরা যবে থেকে দেখেছি, এইরকমই আছে। কলের কোনো মুখ নেই। মুখ হলে কি ভালো হয়? হ্যাঁ, মুখটা হলে ভালো হতো, এত জলটা নষ্ট হতো না।
আমাদের তো বাড়িতে আমরা জলই পাচ্ছি না। এই জলের উপর দিয়ে চলতে আপনাদের নাকি? হ্যাঁ, এই জলের উপর দিয়ে, এই জলটা নিজের রান্না বাড়ি, খাওয়া দাওয়া সবই। যখন জল পড়ে যাচ্ছে তখন এসে আমরা ব্যবহার করছি, কাপড় শুকিয়ে এগুলো করছি। এইভাবে যদি জলের অপচয় হয় একটা সময় তো তাহলে জলের সমস্যা হবে, আপনারা জল পাবেন কি বলবেন এটা? তো বলেছি আমাদের বাড়িতে যে টেপটা দিচ্ছে না, ওই টেপেতে জল আসলে একটু ভালো হতো না, আমরা তো ওটাই বলেছি আর কি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নন্দরানী দাস। শিলিগুড়ির সুভাষপল্লী নেতাজি মোড়ে নম্বরবিহীন টোটোর বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশের ওপর চড়াও হলেন টোটো চালক সহ 2 মহিলা যাত্রী। গত কয়েকদিন ধরে সুভাষপল্লী নেতাজি মোড়ে ডিউটি করছেন ট্রাফিক পুলিশ খোকন রায় সহ অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা। সেই সময় একটি টোটোকে দাঁড়াতে বলা হয়, তবে ট্রাফিক পুলিশের কথা অমান্য করে টোটো চালক এগিয়ে যেতে শুরু করে। চালককে আটকাতে টোটোর চাবি নিতে গিয়ে পুলিশ ও টোটো চালকের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ, সেই সময় টোটো চালক গালিগালাজ করে। পাশাপাশি টোটোতে থাকা 2 মহিলা যাত্রী ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, এমন ঘটনা একেবারেই কাম্য নয়। ঘটনার নিন্দা প্রকাশ করেন সকলে। এখানে হাতিমোড়ের আমার ডিউটি, এই ডিউটিতে বিনা নম্বরের টোটো ভ্যানাস মোড়ে বা কোট মোড়ের ওদিকে যাবে না, সেই উপলক্ষে ডিউটিটা দীর্ঘদিন ধরে হচ্ছে। এবার ডিউটিটা সারাদিনই করার কথা, কিন্তু আমরা মোটামুটি 10:30 থেকে 12টা 12:30 পর্যন্ত আমরা এটা একটু গুরুত্বটা বেশি দিই, আর অন্য সময় হালকা গুরুত্ব দিই। তাই এই মুহূর্তে টোটো ঘোরাচ্ছি, একটা লোক আসে এখানে বলছে আমি এইদিকে যাবো। আমি বললাম কি না, এদিকে যাবে না, বিনা নম্বরের টোটো, এদিকে নিষেধ আছে। উনি আমার কথা না শুনে গার মধ্যে টোটোটা ঢোকায় দেয় এবং আমি থামতে বলি, তাও উনি মানে আগেই ইয়ে করে। তখন আমি টোটোর চাবিটা নিতে যাই, তখন ও টোটোটার চাবিটা ধরে আমার হাতটা এরকম করে, তখন টোটোর চাবিটা বেঁকে যায়। তারপরে ওই ছেলেটা বলছে যে এরকম টোটো কেন চাবি আমার বেঁকে গেল, টোটো আমি ভেঙে ফেলবো, আমাকে চেন, আমি বাঁকড়া কোটের ইয়ে, হ্যাঁ তোমাকে, মানে এরকম আলতু পালতু একটু ইয়ে যাচ্ছে। আর দুটো মেয়ে ছিল 4 জন ছিল, 2 মেয়ে ছিল ওখান থেকে নেমে আমার গায়ে মানে হাত বুলায়, কয়বার আঘাত করেছে। আঘাত করার পরে এখানে একটা পাবলিক, আমি নাম জানি না, যদিও উনি আমাকে সহযোগিতা করেছে, বলছে না পুলিশের গায়ে আপনি কেন হাত দিচ্ছেন, হ্যাঁ এই হিসাবে এইটুকু হয়েছে। আমি থানাতে জানাচ্ছি, আমাদের ট্রাফিক যে এসিপি আছে ডিএসপি, ওনাকে জানাইছি, থানাকে জানাইছি, ওনারা আসছিল, এসে টোটোটাকে নিয়ে গেল। আর মহিলা তো আমাদের এখানে লেডিস মহিলা নেই, মহিলা ছিল, ওনাকে অ্যারেস্ট করা হয়নি, উনি চলে গেছে ওইদিকে, কাউকে অ্যারেস্ট করা হয়নি এখন। হ্যাঁ, আমার উপরে অনেকবার আঘাত করেছে, 2 মেয়ে ছিল। অফিসারকে ডিউটি করছিলেন পুলিশ অফিসার, সেই ক্ষেত্রে এক টোটো মধ্যে প্যাসেঞ্জার ছিল, তারা এসে ভদ্রলোককে ধাক্কাধাক্কি করে, পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কি করার পরে তো অফিসার নাকি তাকে বলে যে 11টা অবধি এখানে নোটি আছে, 11টার মধ্যে ভিতরের দিকে আসবেন না, এটা রিকোয়েস্ট করা হলো। এবার টোটোওয়ালা নাকি ওই প্যাসেঞ্জারের তাগিদে প্রেশার দিয়ে ওনাকে ধাক্কা দেওয়া করার চেষ্টা করছে। তারপরে প্যাসেঞ্জার নেমে গিয়ে ভদ্রলোকের সঙ্গে খুব বাজে বিহেভ করেছে, ধাক্কাধাক্কি করেছে। এগুলাদের আমরা স্থানীয় লোক হিসাবে তীব্র নিন্দা জানাই। এই ধরনের কার্যকলাপের মানে হিসাবে এগুলা ঠিক হয়নি। টোটোর উপদ্রব তো আছেই, কিন্তু সেটা হচ্ছে একটা সাময়িক টাইমের মতন ইয়ে মেনটেন করা আছে। 11টা অবধি টোটোকে ঢুকতে দেওয়া হয় না টাউনের মধ্যে, এইসব জায়গার ভিতরের মধ্যে, কিন্তু 11টার পরে তো তাড়াতাড়ি মতো চলে। তার আগে এসে এই যে দুর্ঘটনা ঘটে গেল, তার জন্য খুবই খারাপ লাগছে। ভদ্রলোক ধৈর্যের পরীক্ষা দিয়েছে, পুলিশ অফিসার যিনি আছেন তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছে। কান কামড়ে ছিঁড়ল বৌদি, রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের। বনপরিচয় রাখালের গল্প মনে আছে, যে কিনা মাসির কান কামড়ে ছিঁড়ে নিয়েছিল? কিংবা মাইক টাইসন বনাম ইভান হোলিফিল্ডের ঐতিহাসিক ডুয়েল? মুষ্টিযুদ্ধের যে মঞ্চে হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিল টাইসন, বাংলার প্রত্যন্ত গ্রামেও বৌদি ও ননদের লড়াইয়ে একজনের কান খোয়া গেল। হোলিফিল্ডের মতো সামান্য অংশ কাপড়ের আঁচলে বেঁধে সেই ছেঁড়া কান রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে এলো। সেই কাটা কান দেখতে হুলস্থুলু পড়ে যায় হাসপাতাল ক্যাম্পাসে। অবিশ্বাস্য তৎপরতা ইএনটি সার্জেন্ট তা জুড়ে দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। বর্তমান ওই বধূ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন। মর্জিনা খাতুন বাড়ি রায়গঞ্জ থানার পানিশালা হাট এলাকার মহি গ্রামে। এদিন দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটে। হঠাৎই বাড়িতে থাকা ননদ মর্জিনা খাতুনের সঙ্গে বৌদি সবরবতী খাতুনের পারিবারিক বিবাদ থেকে গন্ডগোল শুরু হয়। এরপর শুরু হয় হাতাহাতি। আচমকাই বৌদি ছোট ননদের কান কামড়ে ছিঁড়ে দেয়। এরপর বাঁশ দিয়ে বেধড়ক মারধর শুরু করে তাকে। মাটিতে লুটিয়ে পড়েন মর্জিনা খাতুন। এরপর ওই গৃহবধূর চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে পাড়াপড়শিরা।
জখম অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যে মেডিকেল বোর্ড বসে ওই গৃহবধূকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। উপস্থিত ছিলেন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক এসপি দাস, অধ্যাপক চিকিৎসক সোমনাথ বাগ, নাক কান গলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বি.কে মণ্ডল সহ একাধিক চিকিৎসক। রায়গঞ্জ মেডিকেল কলেজে ইএনটি বিশেষজ্ঞরা অপারেশন করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি তা জানান। কান কামড়ে ছিঁড়ে দেওয়ায় ঘটনাটি বৌদি সবরাবতী খাতুন সহ 4 জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় বিকেল 4টে নাগাদ অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। গুরুতর জখম মর্জিনা খাতুন বলেন, আমিও মা জমি থেকে কাজ করে বাড়িয়ে আসি, মায়ের জন্য ভাত রান্না করেনি বৌদি। এই নিয়ে আমার সঙ্গে বৌদির কথা কাটাকাটি হয়। আচমকা বৌদি ও তার 3 মেয়ে আমাকে লাঠি বাঁশ দিয়ে মারধর শুরু করে। বৌদি কান কামড়ে ছিঁড়ে নেয়। গুরুতর জখম ও রক্তাক্ত অবস্থায় এদিন দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অভিযুক্ত বৌদি সহ 4 জনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ থানার আইসি বিশ্বেশ্বর সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি করা হচ্ছে। 1997 সালে লাস ভেগাসে টাইসন আর হলিফিল্ডের বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে হারের মুখে টাইসন হলিফিল্ডের কান একটি অংশ ছিঁড়ে নিয়েছিল। আজ সেটাই মনে করালো। মর্জিনা খাতুন, মই গ্রামে, হ্যাঁ সিদ্ধগ্রাম। আমার মার সাথে ঘাস কাটতে গেছিলাম। আমার মার সাথে এইবার যাতে দিবি না বৌদি, ঘাস কাটে নিলাম। আর মা আর আমি আর আরো অনেক মানুষ ঘাস কাটে আসতেছিলাম বাড়িতে। আমি শিলিগুড়িতে চলন্ত স্কুল বাস থেকে খুলে বেরিয়ে গেল চাকা। মঙ্গলবার সকালে জলপাইমুড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসে স্কুল পড়ুয়ারাও ছিল, তবে দুর্ঘটনায় কেউ জখম হয়নি। স্কুল বাসটি বিভিন্ন স্কুলে পড়ুয়াদের যাতায়াতের জন্য পাঠানো হয়। এদিন ফুলবাড়ির একটি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছিল। জলপাইমুড়ের কাছে বাসটির পেছনের দিকে 2টি চাকা খুলে বেরিয়ে যায়। এই অবস্থায় কিছুটা এগিয়ে যায় বাস। ঘটনার খবর পেয়ে জলপাইমুড় ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা পৌঁছান। শহরে মাঝে মধ্যেই স্কুল বাসগুলি দুর্ঘটনার কবলে পড়ছে, যদিও পরবর্তীতে দুর্ঘটনার পর দেখা যায় স্কুল কর্তৃপক্ষগুলি দায় এড়িয়ে যায়। যেহেতু বাসগুলি অন্য ভেন্ডারের থেকে নেওয়া হয়, ফলে সেগুলি তাদের দেখার কথা বলে দাবি করে স্কুলগুলি। বহুবার দেখা গিয়েছে অপ্রশিক্ষিত মদ্যপ অবস্থাতেও চালকেরা বাস চালাচ্ছেন। বাসগুলির কাগজপত্র ঠিকঠাক থাকে না, অথচ ট্রাফিক পুলিশের তরফে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা নিয়েও প্রশ্ন উঠছে। আসার পরে ওখান থেকে কি একটা আওয়াজ হলো, আমি যে তাকালাম, তারপরে দেখি একটা জিনিস ওখান থেকে খুলে হালকা করে বেরাচ্ছিল। তো ড্রাইভারটা বুঝতে পারে নাই, হালকা একটু ক্লিয়ারে ছিল। তারপরে যখন ওটা খুলছে না, খোলার পরে যখন এদিকে গাড়িটা এত দূর আসছে সামলাতে পারে নাই, তো ওখান থেকে ছাত্রে এত দূর আসছে। আসার পরে কয়জন বাচ্চা ছিল, 25 জনের মতন, 20 জন আর 25 ছিল। তো ওদের কারো কিছু হয় নাই, যাই না রে কোনো স্কুলে। তারপরে দেখলাম কি ওখান থেকে মতো দৌড়ে মিলে আসলাম সবাই মিলে। আসার পরে দেখি ড্রাইভারটা এখন ছিল, একটা খালাসিও ছিল, 2 জন ছিল ওরা। আমরা এখান থেকে দৌড়ে এসে পরে দেখা করে এখান থেকে দাঁড়ালাম। তারপর দেখি বাচ্চাগুলো সবাই নামাইলো, নামার পরে কারো কিছু হয় নাই, ছিল তখন বাচ্চাগুলোকে সবাই মিলে নামাইলো। নামার পরে এখানে দাঁড়া করালো কিছুক্ষণ, তারপর অন্য একটা গাড়ি আছে ওদেরকে পাঠাতে দিয়েছি। बोले कि ये गाड़ी जो है जलपाई मोड़ ट्रैफिक पॉइंट से पार किया, उसका इसका डिफेंसल खुल के करीब 30 फुट दूर चला गया। ड्राइवर समझदार था जो गाड़ी को कंट्रोल कर लिया। इसमें कुछ बच्चे भी सवार थे जिसका जीवन जो है बच गया, क्योंकि ये बहुत बिजी जगह है। आप दिखा सकते हैं चारों तरफ काफी बिजी सड़क है ये। तो अगर गाड़ी पलटी भी होता तो आम जन को भी नुकसान होता, समझे कि नहीं। तो हम लोग तो यही परिवहन निगम से रिक्वेस्ट करेंगे कि गाड़ी का जब फिटनेस देते हैं तो उसका स्कूल बस का खासकर अच्छा से टेस्ट किया जाए कि इस तरह का डिफेंसल तो हम अपना जीवन में पहला बार देखे कि डिफेंसल खुल गया और चक्का अलग हो गया और गाड़ी आगे निकल गया। हम लोग तो जा रहे थे सुबह मॉर्निंग वॉक के लिए, तो आते समय देखे ऐसी घटना हुई। ড্রাইভার পুরোটা ছাত্রায় নিয়ে আসলো, টোটাল স্কুল বাস প্যাসেঞ্জার মানে স্কুল ছাত্রী টোটাল ছিল। ওখান থেকে ড্রাইভারের কিচ্ছু দোষ নেই। ড্রাইভার যতটা, আমার যদি ক্ষমতা থাকতো ড্রাইভারকে আমি মালা পড়াতাম। অনেক এরকম ড্রাইভার পাওয়া মানে ড্রাইভারের কোনো দোষ নেই। ড্রাইভার যেভাবে আমার মা মানে আমার বাচ্চা হোক ছেলে হোক যারা বাঁচাচ্ছে, আমার মা ভাই বোন অনেক ড্রাইভার অন্য বাসে উঠাই দিয়েছে। দেব স্কুলের ডিএবি স্কুলের বাস স্কুলে গেছে বাচ্চারা, না বাচ্চাদের কোনো ফল নেই, বাচ্চারা টোটাল স্কুলে গেছে।
তালা ভেঙে গৃহস্থ বাড়িতে চুরির ঘটনায় শোরগোল। মালদার ইংলিশ বাজার থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকার ঘটনা এটি। চুরি সোনার গহনা সহ নগদ টাকা। জানা গেছে ওই এলাকার বাসিন্দা বাবুলাল ঘোষের বাড়িতে গতকাল রাত্রে এই চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, নিচতলাতে তারা ঘুমিয়েছিল, বাড়ির দোতলা ফাঁকা ছিল। এই সুযোগে কোনোভাবে ছাদে উঠে দরজা ভেঙে দুষ্কৃতকারীরা কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চালায় বেশ কয়েকটি ঘরে। এরপর আলমারির লকার ভেঙে সোনা এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। সকালে বিষয়টি জানতে পেরে খবর দেওয়া হয় ইংলিশ বাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। কি হয়েছিল? হয়েছিল কি, আমরা রাত্রে নিচের ঘরে ঘুমিয়েছিলাম, উপরের ঘরটা খোলা ছিল, গেট বন্ধ ছিল, ভেঙে সবকিছু চুরি করে নিয়ে গেছে। কি কি চুরি করেছে? চুরি করেছে আমার বড় মালা ছিল, তারপরে আমার বিয়ের আংটি ছিল, চেন ছিল, আমার ছেলের বিছা ছিল কোমরের, তারপরে গলার দুটো সোনার গোল্ডের মালা ছিল, তারপরে পলার আংটি ছিল 4-5টা, তারপরে চাঁদির রকেট, সোনার রকেট, আর গলার চাঁদির চেন, সোনার চেন। টাকা ছিল প্রায় 3-4 হাজার টাকা ছিল, বেশি টাকা ছিল না। ডাক্তার দেখানোর জন্য রেখেছিলাম টাকাটা। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এসে স্যার তদন্ত করে গেল, দিয়ে বললো যে এখন তুমি থানাতে আসো, থানাতে ডায়েরি করো, দিয়ে দেখছি কেসটা কী। খুব কষ্ট করে করেছিলাম জিনিসটা, 26 বছর ধরে খেটে 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 একটু একটু করে জমি করে করেছি। আপনার নাম? আমার নাম অসীম ঘোষ। আমার দাদার বাড়ি, আমরা সবাই পাশে ঘুমাই ওই ঘরে। এবার ওটাই যে কিভাবে যে চুরিটা হয়ে গেল, মানে কোথায় দিয়ে যে চোর উঠলো, কোথায় দিয়ে যে চুরি করলো, এত জিনিস সব সোনাই সব ছিল, শাড়ি টাড়ি পিতলের জিনিস কিছু যত ছিল সব সোনাই নিয়ে গেছে, সোনা চাঁদি সব নিয়ে গেছে। কি মনে করছেন এখন হঠাৎ করে এই জনবসতি এলাকায় চুরি হয়ে গেল, ঘন জায়গায় চুরি? কিন্তু 2 বছর আগে কিছুদিন ওই বাগান পাড়াতে হয়েছিল, তো মোবাইল টোবাইল যত ছিল সব নিয়ে গেছিল, কিন্তু আমরা জীবনও ভাবতে পারি যে আমাদের বাড়িতে এরকম ঘটনাটা ঘটবে। তার মধ্যে নিচে নেমেছে, নিচ থেকে মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে এসছে। আমার বাবার প্যান্টের পকেটে টাকা ছিল, আমার মাদের ঘরের দরজা খোলা ছিল, আবার সব ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে। আমার মাদের ঘরে থেকে টাকাটা, বাবার প্যান নিয়ে এসছে, প্যানে টাকা ছিল, সব টাকাগুলোও নিয়েছে। আপনার নাম? আমার নাম মামুনি ঘোষ। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় দোলনচা নদী থেকে উঠেছে বন্দুকের গুলি। তবে এই গুলি কোথা থেকে এলো তা বোঝা যাচ্ছে না। রোজকার মতন গ্রামবাসীরা নদীর জলে নেমে কাজ করছিলেন, তখনই তাদের হাতে উঠে আসে এই গুলি। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে নদী পাড়ে ভিড় জমে যায়। ঘটনাস্থলে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন। সেখানে বাহিনী পৌঁছেছে গুলি উদ্ধার করতে। কি পাচ্ছেন নদীতে? স্যার আমরা এটা দেখে আতঙ্কিত, এখানে গুলি পাওয়া যাচ্ছে, ছেলে পেলে বাইরে চান করছে, ক্রিকেট খেলতে আসছে, কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা। স্যার সবাই পালো এক এক করে গুলি। দেখো কতগুলো গুলি পেয়েছেন? স্যার জানি না কতগুলো বাচ্চা ওই যে জড়ো করছে রতন কর্মকার। কতটা হবে তাও? 30-40 জন, মোটামুটি 30-40টা হবে গুলি। ভয় পাচ্ছেন আপনারা কি? না ভয় আর কি স্যার, আপনারা দেখেন, ওই জন্য আমরা পুলিশকে রিপোর্ট করলাম, আপনার মিডিয়া আছে, মিডিয়াতে রিপোর্ট করলো রতন কর্মকার। হ্যাঁ এটা আমাদের পূর্বস্থিত খবরগাঁও, আমাদের হিন্দুপাড়া। নদীর নাম খবরগাঁও, দলঞ্চা নদী। হ্যাঁ এটা। হ্যাঁ আমার নাম খড়গুন্দ সিংহ।